আজকে কথা বলবো আমার সন্তান সম্পর্কিত সর্বশেষ ভিডিও, অর্থাৎ যে বাচ্চাদের বয়স আমাদের টিনেজ থেকে নিয়ে 21, 22, 23, 24 বছর, অর্থাৎ কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে সন্তানদেরকে আমাদের কিভাবে দেখা উচিত। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, এই সন্তানদের যখন তারা কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে এবং তাদের নিজস্ব একটা আত্মসম্মান বোধ কিন্তু তৈরি হয়ে গেছে, তো ওইখানে ওকে যদি আমরা রেজাল্ট নিয়ে, স্পেশালি আমরা যেটা করি রেজাল্ট নিয়ে তুলনা করা শুরু করি, হ্যাঁ, যে আমার পরিচিতের বন্ধুর মেয়ের ছেলের ঘরের নাতির ঘরের খালাতো ভাইয়ের ছেলে হায় 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 কি রেজাল্ট করছে, ওইটা দেখে তো আমরা সবাই টাচকে খেয়ে গেলাম, তোরকে নিয়ে কিছুই বলতে পারলাম না, আমি মাথা নিচু করে পারলে টেবিলের তলে ঢুকে গেছিলাম তোর রেজাল্ট বলতে গিয়ে। এই যে জিনিসটা, এটা কি হলো, এটা কিন্তু ওই সন্তানটাকে ভীষণভাবে খোঁচালো। এবং এই ধরনের খোঁচাখুচি, অর্থাৎ মানুষ তো সে তো একটা সবসময় যে তার রেজাল্ট ভালো হবে সেটা হতে পারে না, খারাপ হতেই পারে কোনো না কোনো সময়, কিন্তু কখনোই যে জিনিসটা করা যাবে না, কারোর সাথে তার রেজাল্ট নিয়ে তুলনায় যাবেন না। ভালো হয়নি, ভালো করো, দ্যাটস ইট। কিন্তু অমুকের এত ভালো করছে, তমুক এত ব্রিলিয়ান্ট রেজাল্ট করছে, ওদের বাবা মার দিকে তাকাইলে পরে নিজের লজ্জায় মনে হয় মাথা নিচু হয়ে যায়, এই জিনিসটা প্লিজ বাদ দেন। কারণ সবচেয়ে বড় ক্ষতি কিন্তু হবে জানেন, আপনার নিজের সন্তানের। এটা গেল একটা। আরেকটা জিনিস হচ্ছে যে এই 18 থেকে 22 বছর এই বয়সে কিন্তু মানুষ অনেক সময় অনেক ভুল করে বসে, সেখানে তার এই ভুলটা নিয়ে খোঁচাখুচি করা যাবে না, তাকে রক্তাক্ত করা যাবে না। আমরা কিন্তু অনেক সময় হয় কি, ছেলে মেয়ের উপর রাগ করে ফাট করে তার পুরোনো ভুলটা টেনে বলি, বুঝছি তো বুঝছি, দিছিলা তো আমাদের মুখে চুনকালি রাই না। এটা করবেন না। এটাও কিন্তু ওই যে বললাম, আগের স্টেজের যে বাচ্চাগুলো ছিল, যাদের স্কুলের ছিল বা জাস্ট মেট্রিক পরীক্ষা দিচ্ছে বা এসএসসি পরীক্ষা দিচ্ছে ছিল, ওরা কিন্তু অসহায় ছিল। ফলে তাদের মধ্যে যখন বাবা মা এরকম করতো, তাদের মধ্যে অসহায় বোধ থেকে নিজেদেরকে অসম্ভবভাবে ওরা আপসেট হয়ে পড়তো। কিন্তু এই বয়সের বাচ্চারা কিন্তু মোটামুটি একা একা ইউনিভার্সিটি বা কলেজে যাচ্ছে, অতটা অসহায় কিন্তু তারা নিচ্ছে না। ফলে এই ধরনের কথাবার্তা, এ ধরনের খোঁচাখুচি, এ ধরনের তুলনা ওদের ভিতর ক্ষোভের সঞ্চয় করবে। ক্ষোভ থেকে কী হবে, ওরা নিজেদেরকে ডিটাচ করতে থাকবে এবং নিজেদের অন্য একটা জগতে চলে যাবে, যেই জগৎটা কোনোভাবেই কোনো ফ্যামিলির জন্য, কোনো প্যারেন্টসের জন্য সুখকর কোনো কিছু বয়ে আনবে না বলে আমি মনে করি। এছাড়াও আরও ব্যাপার আছে, বাচ্চারা বন্ধু বান্ধবের সাথে মিশবে, খেলার বাইরে যেতে চাইবে, খেতে চাইবে, বেশিরভাগ চেষ্টা করবেন ওর বন্ধুদেরকে বাসায় ইনভাইট করার। হ্যাঁ, আমি জানি যে এটাতে অনেক সময় বাসায় জায়গা থাকে না, ঠিক আছে, ছাদে গিয়ে আড্ডা মারুন, সেখানে আপনি একটু নুডলস করে নিয়ে যান, সেখানে আপনি হয়তো মুড়ি চামচুর মাখিয়ে নিয়ে যান, কিন্তু কষ্ট হবে ঠিকই। কিন্তু একটা ব্যাপার কি জানেন, সন্তান চোখের সামনে থাকছে, ও যাদের সঙ্গে মিশছে তাদের সঙ্গে কিন্তু মোটামুটি একটা জানা পহচান হচ্ছে, আসসালামু আলাইকুম বলা হচ্ছে, কে কেমন আছো কুশলাদি জিজ্ঞেস করা হচ্ছে, এগুলো কিন্তু একটা ইন্টারাকশন। এটার মাধ্যমে কিন্তু আমার সন্তান কাদের সঙ্গে মিশছে এটা কিন্তু আমি অনেকটা জানতে পারছি, তাই না? হ্যাঁ, অবশ্যই মানে যে সবসময় কিন্তু সম্ভব না, কিন্তু একটা আমার সন্তান জানবে যে হ্যাঁ, ওর বন্ধুদের নিয়ে ও সব বাসায় যে কোনো সময় যাইতে পারে, ফ্যামিলির কাছে আবদার করতে পারে, মাকে বলতে পারে মা তাড়াতাড়ি করে আমাদের একটু নাস্তা খাওয়াও না, এবং মা তার কোনো মুখ ঝামটা দিবে না। আর যদি ওই মা অশান্তি করে, দূর তোই পারবো না, আমি কি চাকর হয়েছি নাকি সারাদিন দাসীবান্দির মতো খাইতে, আবার তোর আর তোর বন্ধুদেরকে দেখবো, ভুল করবেন। কারণ ওই একটু খাটুনি কিন্তু সন্তানকে অনেক কাছে নিয়ে আসবে। এটা তো গেল। আরেকটা ব্যাপার আছে, এ বয়সে বাচ্চাদেরকে হাত খরচ দিতে হবে। সেটা আমি বলবো না যে একটা ইউনিভার্সিটি গোয়ার বাচ্চাকে আপনি প্রতিদিন 1000 টাকা করে হাত খরচেন, না, তা না, কিন্তু 100-150 টাকা দিতে হয়, কারণ তার আসা যাওয়ার খরচ আছে, একটু টিফিন খাওয়ার ব্যাপার আছে, তো এটা আছে। এবং আবার কখনোই বলবো না যে করা হন এবং করা হয়ে তাকে 20-30 টাকা দেন, সেটাও নয়, কারণ সেটাও কিন্তু হীনমন্যতার সৃষ্টি করে। তার জন্য সবচেয়ে ভালো হয় সে যদি বলে যে মা আমি প্রাইভেট টিউশনি করতে চাই অথবা একটা পার্ট টাইম জব করতে চাই ইউনিভার্সিটি লাইফে, এনকারেজ করেন। কারণ এতে দুটো জিনিস হবে, প্রথমত হচ্ছে সে একটা কাজে নিজেকে বিব্রত রাখছে, ফলে তার দৃষ্টিভঙ্গিটা ওই নিজের পড়াশোনা এবং চাকরি বা এই যে টুকটাক যাই রোজগার করুক না কেন ওটার দিকে থাকছে। আর প্লাস তার নিজের ভিতর একটা দায়িত্ববোধ আসছে যে হ্যাঁ, আমি একটা রুটিন লাইফে চলে যাচ্ছি। এবং সত্যিকার থেকেই নিজের উপার্জন যখন করতে শিখে একটা বাচ্চা, তখন অটোমেটিক্যালি সে জীবনের পথে মনে করবেন যে অ্যাটলিস্ট 25% এগিয়ে গেল।
এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আছে যে যখনই সময় পাবেন এটা মোটামুটি একটা সময় বের করে নেবেন, এটা পিতামাতা সবার জন্য প্রযোজ্য, যে ছেলে মেয়ের সাথে গল্প করেন। এই বয়সে একটা বাচ্চার সঙ্গে তো কি রাজা রানী বা সেই স্পাইডারম্যানের গল্প করা তো যাবে না। তার সাথে কথা বলবেন দৈনিক পত্রিকার হেডলাইন নিয়ে, তার সাথে কথা বলবেন এই মুহূর্তে বিশ্বে যে কোনো একটা টপিক যেটা আছে সেটা নিয়ে, এবং খুব মনোযোগ দিয়ে সে কি বলছে, তার কি মতবাদ, এটার দিকে খেয়াল রাখেন। কারণ ওই কথার মাধ্যমে কিন্তু বাচ্চার দৃষ্টিভঙ্গি কি, সে কী ধরনের মতাদর্শে সাফার করছে, সে কোন ধরনের মতবাদকে সাপোর্ট করছে, এগুলো কিন্তু খুব ইজিলি ধরা যাবে। এবং তাহলে কি হচ্ছে, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে ওটা থেকে কী করে ওকে বের করে আনা যায়, সেটা কিন্তু আবার একদিনে হবে না। ওই আলোচনার মাধ্যমে কিন্তু অনেকটা দেখবেন যে আপনি আপনার আমি বলবো যেটা সন্তানকে একটা গাইডলাইন্স দিতে পারবেন। সবচেয়ে বড় কথা যেটা সবার শেষে আমি বলবো যে সন্তানকে যতটুকু পারবেন কোয়ালিটি টাইম দেন। এখন কোয়ালিটি টাইম বলতে যেমন আগের যে ভিডিওগুলোতে বলেছিলাম যে একটা মুভি নিয়ে এসে বলা যায় চলো আজকে আমরা মুভি দেখে দিই, সেটা তো সম্ভব না, কারণ সন্তান এখন বড় হয়ে গেছে, সে কলেজে পড়ছে কিংবা ইউনিভার্সিটিতে যাচ্ছে। তাহলে কোয়ালিটি টাইম হচ্ছে যে হ্যাঁ সপ্তাহে একদিন অথবা 15 দিনে একদিন বাসায় মুভি দেখা হবে, কিন্তু সেটা ঠিক করবে সেই সন্তান। অথবা দুদিনের জন্য যেখানে আছেন সেটা স্কুল বা ইউনিভার্সিটি বা সবাইকে ছুটি হচ্ছে, সেই ছুটিটা কাটানোর জন্য দুদিনের জন্য বাইরে যাওয়ার ব্যবস্থা করেন। পরিকল্পনার দায়িত্ব দেন কাকে? সেই সন্তানকে। অর্থাৎ তার উপর রেসপন্সিবিলিটিস দেন। তাকে বলে আচ্ছা ঠিক আছে বাবা তুমি করো, তুমি প্ল্যানিংটা করো কি করে এই ছুটিটা কাটানো যেতে পারে। তো এই যে ওর প্ল্যানিং করছে, প্ল্যানিংয়ের ফলে কী হচ্ছে, ফ্যামিলি সবার সাথে ওর ইন্টারাকশন হচ্ছে, ও সবার সঙ্গে কথা বলছে, সবার ব্যাপারে তার একটা রেসপন্সিবিলিটি ক্রিয়েট হচ্ছে, একটা বন্ডেজ তৈরি হচ্ছে, এবং তাকে অ্যাপ্রিসিয়েট করে যতটুকুই হোক। বলে হায় তুমি এত ভালো করেছো, আমি তো তোমাদের বসে এরকম করার কথা ভাবতেই পারতাম না, সো উই আর প্রাউড ফর ইউ। এই ধরনের অ্যাপ্রিসিয়েশন, ফ্যামিলি বন্ডেজ, তার দৃষ্টিভঙ্গি জানা, তার বন্ধু বান্ধবদের সঙ্গে নিজেদের অ্যাটমসফিয়ারে মেলামেশা করা, সব কিছুই কিন্তু আপনাকে অনেকাংশে কি হেল্প করবে জানেন? আপনার সন্তানের কাছাকাছি থাকার, আপনার সন্তানকে নিয়ে যে আতঙ্ক থাকার যে একটা ব্যাপার ঘটে সেখান থেকে বেরিয়ে আসার, এবং ভবিষ্যতে একটা, আমি যে কথা বারবার বলি, প্রকৃত মানুষ তৈরি করার জন্য আপনি দ্য বেস্ট থিং ইজ টু বি উইথ ইউর সান, টু বি উইথ ইউর ডটার, টু বি উইথ দেম। আর বন্ধু বাবাপন্ন তো হতেই হবে, এ ব্যাপারে কিন্তু কোনো মার্সি নেই, কারণ একমাত্র বন্ধু বাবাপন্ন অভিভাবকরাই কিন্তু পারেন সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ দিতে। কারণ আগেকার দিনে কী ছিল, কতটা মত্রে দিতাম, কতটা হেডমাস্টার সুলভ প্যারেন্টসরা ছিল, ওটাতে কিন্তু এখন হয় না। অ্যান্ড অনেস্টলি আমি একদম যাবার আগে যে কথাটা বলবো, যেহেতু আমি আমার নিজের জীবনলব্ধ জ্ঞানী সবাইকে বলি, আমি আমার 4টা সন্তানকেও কিন্তু, যদিও 4টা সন্তানের মধ্যে 2জন একেবারেই এখন জীবন যুদ্ধে নেমে পড়েছে, আর বাকি 2জনও নামার অবস্থানে আছে, বন্ধু বাবাপন্ন থেকেছি। এবং এই বন্ধু বাবাপন্ন থেকে ওরা কতটুকু মানুষ হতে পেরেছে সেটা যদি এখন আমি বলি, তাহলে তো আফটার অল সন্তান খুশিতে হয়তো লাফাতে থাকবে। সেটা আমি আমার আশেপাশের লোকদের উপরেই ছেড়ে দিয়েছি, এবং আমি দেখেছি ওদের কাছে, সবার কাছে শুনে যে হ্যাঁ সন্তান, আমি শুধু আমার সন্তান বলে নয়, তাদের চলাফেরা, আচার আচরণ সব কিছুর মধ্যে একটা প্রকৃত মানুষ করার যে একটা তৃপ্তি, সেটা আমি জানতে পেরেছি, এবং সে ব্যাপারে আমি মনে করেছি যে আমার যে জীবনলব্ধ জ্ঞান সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবং আমি বিশ্বাস করি যে জীবনলব্ধ জ্ঞানের চেয়ে বড় জ্ঞান আর কিছুই হতে পারে না, এবং সেটুকু শেয়ার করার মাধ্যমে আমি আমার কর্তব্য মানুষের পাশে দাঁড়ানোর যতটুকু পারি পালন করার চেষ্টা করছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয়, তাই কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর ছেড়ে দেবো, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ, আমি, আপনি, আমরা সবাই বিয়ে করব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ে দেবো।